শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি টাকার বেশি জব্দ করেছে দুদক। তালিকায় রয়েছে সুধা সদন সহ ৭টি ফ্ল্যাট। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে কার্যকরের দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি, ৪ দফা দাবি উপস্থাপন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি ২০১৬ সালে বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। মস্কো সহ রাশিয়ার অন্তত 10টি অঞ্চলে প্রায় ৩৫০ ড্রোন ছুড়েছে কিয়েভ। প্রাণ গেছে কমপক্ষে ৩ রুশ নাগরিকের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া ১ কোটি ৮০ লাখ টাকা দলিল মূল্যে রাজুকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট জব্দ করেছে বিএফআইইউ। ৬টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এরই মধ্যে ২টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং ক্যামন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয়। এর বাইরেও রাজুকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। এছাড়া ৮ কোটি ৮৫ লাখ টাকার ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বিভিন্ন দেশ। অর্থ মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে এসব কথা জানান প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের আবেদন করা হয়েছিল। তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেওয়ার আবেদন করবে। এর আগে মন্ত্রণালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, অর্থ পাচার সহজে রোধ করা সম্ভব। দেশ থেকে কোথায় কি যাচ্ছে তার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হলে পাচার বন্ধ হবে। যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলো আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। প্রধান উপদেষ্টা ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব আমরা আশা করি।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে এসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোট দান প্রসঙ্গে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, এরই মধ্যে যারা ভোটার হয়েছেন শুধু তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনার বলেন, প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়। সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন বিশ্বস্ত কাউকেই প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি। প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে, তবে তা সময় সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল। প্রক্সি ভোটটাকে যদি আমরা এই সকল ধাপে আমরা সবাই আবারও বলি, এটা একটা কন্ডিশনাল ব্যাপার, যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। ধর্ষকদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে মঙ্গলবার শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানী 30টি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ধর্ষণকে কেন্দ্র করে গ্রাম্য সালিসি বন্ধ করার দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। দেশের মাটিতে আর একটিও ধর্ষণ নয়, সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে সকালে শাহবাগের সামনে অবস্থান নেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার মাঝেই এই অবস্থানে যোগ দেন 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই ধর্ষণের কারণে যে হসপিটালে আছে মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবিও জানান শিক্ষার্থীরা। প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি। একটা মেয়েকে ধর্ষণ করতে একটা দিনও সময় লাগে না, তাহলে সে কিভাবে বললো যে এটার বিচার 90 দিনে হবে? একটা মেয়েকে ধর্ষণ করতে জাস্ট কয়েকটা সময় লাগে, আর সেখানে 90 দিন কেন? আমরা বলতেছি আসিয়ার মতো ছোট ছোট মেয়েরা যদি এখন ধর্ষণ হয়, আমাদের নিরাপত্তা কোথায়? কালকে যে আমরা হব না তার তো কোনো গ্যারান্টি নেই। অবস্থান কর্মসূচি হলেও দুপুর 1টার পর হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সব যান চলাচল। শাহবাগেই ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ বাংলাদেশের 4 দাবি। আমাদের প্রথম দাবি, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায়। আমার সোনার বাংলা। 1:30টার পর শাহবাগের অবরোধ প্রত্যাহার করে আবারও জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পাঠ্যবই মুদ্রণের জন্য কাগজ কেনার সঙ্গে লেখক রাখাল রহার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান। এনসিটিবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাখাল রহা এনসিটিবির পাঠ্যবইয়ের কাগজ সংক্রান্ত 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের সঙ্গে যুক্ত এমন অভিযোগ ভিত্তিহীন ও গুজব। চেয়ারম্যান প্রশ্ন তোলেন, পাঠ্যবইয়ের জন্য কাগজ ক্রয়ে মোট খরচ 100 কোটি টাকা, তাহলে 400 কোটি টাকার লেনদেন কিভাবে সম্ভব? তিনি আরও জানান, রাখাল রহা পাঠ্য বই সংশোধন কমিটিতে থাকলেও টেন্ডার, মুদ্রণ বা কাগজ ক্রয়ের কোনো দায়িত্বে ছিলেন না। এসব কাজ এনসিটিবির সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা নিয়ম মেনেই সম্পন্ন করেছেন বলে জানান রিয়াজুল হাসান।
কাগজ কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নাই। কাগজ কেনার সাথে সম্পর্ক হলো এই যে কাগজ পাওয়া যাচ্ছে না, এটা আমাদের প্রিন্টাররা বলেছেন যে কাগজের দাম বেড়ে যাচ্ছে, আমাদের কাগজ আমদানি এরা আগেও বলেছিল। 400 কোটি টাকার তো কোনো কাগজই আনা হয় নাই। 400 কোটি টাকা কমিশন বাণিজ্য উনি কিভাবে করলেন? কাগজ হলো 102 কোটি টাকার, তাও এখনো 35 কোটি টাকা সে পায় নাই, তারপরে 5 কোটি টাকা আর্ট কার্ড বাকি আছে এখনো। কার্ড জটিলতায় টিসিবির পণ্য নিতে পারছেন না অনেকেই, এতে বিপাকে পড়েছে ডিলার ও সেবাগ্রহীতারা। টিসিবি বলছে কার্ড সক্রিয় করে বিতরণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন প্রতিদিন 200 থেকে 300-র বেশি কার্ড ডিজিটাল পদ্ধতিতে সক্রিয় করা যায় না। কার্ড বিড়ম্বনায় গেল 2 মাস ধরে পণ্য পাচ্ছেন না কেউ কেউ। অভিযোগ রয়েছে না জানিয়েই কারো কারো কার্ড বাতিল করা হয়েছে। এদিকে টিসিবির ডিলাররা বলছেন বরাদ্দ পেয়েও তারা কার্ডধারী ক্রেতার অভাবে পণ্য বিক্রি করতে পারছেন না। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অভিযোগ, সিটি কর্পোরেশন ঠিকমতো কার্ড বিতরণ করছে না, এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে সিটি কর্পোরেশন বলছে ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর ভুল থাকায় অনেককে কার্ড দেওয়া যাচ্ছে না। টিসিবি তাদের 10,000 কার্ড বিতরণের জন্য দিয়েছে, কিন্তু প্রতিদিন 200 থেকে 300 কার্ডের বেশি ডিজিটাল পদ্ধতিতে সক্রিয় করা যাচ্ছে না। বাংলাদেশে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে 1446 হিজরি সনের ফিতরা নির্ধারণ করা হয়। গেল বছরের তুলনায় এবার ফিতরার হার কিছুটা কম। সভায় সিদ্ধান্ত হয় ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, জব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করবেন। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। বৈঠকে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ 2,970 টাকা। দর্শক, রাজধানীর ইফতার বাজারের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। লামিয়া তিথি, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন? সেখানে ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? লোপা, আমি বর্তমানে বেইলি রোডে আছি। যদি ইফতারের বেচাকেনা দেখাতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু হরেক রকমের ইফতারের প্ল্যাটারের পসরা সাজিয়ে বসেছে এই বেইলি রোড এলাকাতে। আপনি জানেন যে প্রতি বছরের ন্যায় রোজার সময় কিন্তু প্রতিবারের মতোই কিন্তু পবিত্র রোজার মাসে জমে ওঠে ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো। রোজাদারদের পাশাপাশি কিন্তু এই ভোজন রসিকদের দেখা মিলো এই বাজারগুলোতে। যদি একটু দেখাই, এখানে কিন্তু নানান ধরনের আইটেম রয়েছে, বিফ জালি কাবাব থেকে শুরু করে চিকেন বল, চানা ছোলা, বেগুনি, নানান ধরনের ইফতারের আইটেম রয়েছে। যদি এখানকার বিশেষত্বটা বলি, এখানে কিন্তু নানান ধরনের জিলাপি থেকে মিষ্টান্ন যেই জিনিসপত্র রয়েছে, মিষ্টান্ন এবং কাবাব রয়েছে, এগুলোই কিন্তু এখানকার সব থেকে অন্যতম। আর বেচা কেনার কথা যদি বলি, যে বেচা বিক্রি ভালোই চলছে। এখানে বিক্রেতারা আমাদের জানিয়েছেন অন্যান্য রোজার মতোই কিন্তু প্রতি বছরের ন্যায়ই কিন্তু এবারও বেচা বিক্রি ভালোই চলছে এবং ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন কিছু কিছু আইটেমের উপরে তাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু আইটেমের এখনও এইবার একটু বাড়তি দাম রয়েছে। তারপরও পরিবারের পরিজনের সাথে ইফতারের জন্য বাইরে থেকে তারা খাবার দাবার নিয়ে ইফতার করেন, সেই জন্য হচ্ছে তারা ইফতারের বাজারে এসে শেষ মুহূর্তে কিন্তু ইফতার কেনাকাটা করেন। তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাশিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। মস্কো সহ রাতভর রাশিয়ার অন্তত 10টি অঞ্চল লক্ষ্য করে এক নাগাড়ে প্রায় 350 ড্রোন ছুড়েছে কিয়েভ, যার মধ্যে প্রায় 100টি টার্গেট করা হয় রাজধানীতে। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী এই হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 রুশ নাগরিক, আহত বেশ কয়েকজন। মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। ড্রোন হামলায় প্রকম্পিত দেশটির বিভিন্ন এলাকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিয়েভের ছোড়া অন্তত 337টি ড্রোন ভূপাতিত করেছে মস্কো, যার মধ্যে 91টি ধ্বংস করা হয়েছে রাজধানীতে। ভোর 5টার দিকে খুব বিকট শব্দ শুনতে পাই, মনে হলো দফায় দফায় বিস্ফোরণ ঘটলো। অনেক ভয় পেয়েছিলাম, ভবনগুলো কাঁপছিল। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। 2-3 মিনিটের ব্যবধানে আরও একটি বিস্ফোরণ শুনতে পেলাম। দেখলাম একটা ভবনে ড্রোন আঘাত হানছে।
বেশিরভাগ ড্রোন আঘাত হানে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে। বেলগরদ, ব্রায়ান্স্ক সহ আরও অন্তত 10টি অঞ্চলে গিয়ে পড়ে কিয়েভের ড্রোন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন সহ বেশ কয়েকটি স্থাপনা। তবে এত বড় পরিসরে হামলার পর আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। ঝুঁকি এড়াতে রাশিয়ার অন্তত 6টি বিমানবন্দরে স্থগিত রাখা হয় ফ্লাইট চলাচল। সাময়িকভাবে বাতিল করা হয় ট্রেনের শিডিউল। কিয়েভকে নজিরবিহীন কূটনৈতিক চাপে ফেলে যখন যুদ্ধবিরতির উদ্যোগ চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তখনই এমন হামলা করল ইউক্রেন। অনিক রহমান, যমুনা নিউজ। ব্রাজিলের এক আশ্রয়কেন্দ্রে আগুনে পুড়ে 4 জনের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সাও পাওলো শহরে এই ঘটনা ঘটে। এ সময় আশ্রয়কেন্দ্রের বাইরে ঘোরাফেরা করছিল সন্দেহজনক এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজ দেখে 42 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।